আসসালামু আলাইকুম। লার্ন উইথ সুমনের সাথে আমি সুমন বলতেছি। গত ক্লাসে আজকে হচ্ছে 270 মিনিটের তৃতীয় ক্লাস। আজকে হচ্ছে রমজানের তৃতীয় দিন, আমাদের ক্লাসও তৃতীয় দিন। প্রতিদিনই ক্লাস নেব ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি। 27 রোজা পর্যন্ত ক্লাস হবে আমাদের। 2024 সালের বেসিকটা ইনশাল্লাহ শেষ করে দিব। গত ক্লাসে 2 ঘোড়া এবং 3 ঘোড়া শিখিয়েছি এবং একটা রুলসও দিয়েছি। রুলসটা হচ্ছে কি, 1 তারিখে যত কথা লেখা থাকবে সবগুলোর নাম ব্যালেন্স বিডি। 3টি কথা লেখা থাকলে ক্রেডিট, আর বাকি হচ্ছে সেই 3টি কথাও তা ব্যালেন্স বিডি নামে দেবে। কোয়ান্টিটির 2টা আমি বলছিলাম, সবসময় কোয়ান্টিটি 2টা মনে রাখবেন, আর কিছু মনে রাখার দরকার নাই। তার একটা কথা বলছিলাম, চেক কাউকে দেওয়ার ক্ষেত্রে সারা জীবন 100% ব্যাংক ক্রেডিট হবে, কিন্তু পাওয়ার ক্ষেত্রে যদি চেকের মাধ্যমে কিছু পেয়ে থাকি বা বিক্রয় করছি, চেক পাইছি, ওই তারিখটার ব্যাপারটা নিচে দেখবো যে কোনো কাহিনী লেখা আছে কিনা। যদি কাহিনী লেখা না থাকে, চেক মানে ব্যাংক মনে করবো, কিন্তু দেওয়ার ক্ষেত্রে তোমার টেনশন করার দরকার নেই। আজকে 2 ঘোড়া এবং 3 ঘোড়া কথা বলবো। 2 ঘোড়া এবং 3 ঘোড়া সেম একই জিনিস, খালি শুধু একটা বাট্টার ঘরে বেশি। আমরা অনেকে স্টুডেন্টরা বুঝি না আসলে বাট্টা কি, মানে বাট্টা আসলে মূলত কি। বাট্টা মূলত 2 প্রকার, একটা কারবারি বাট্টা, একটা হলো নগদ বাট্টা। আমাদের যেহেতু সংজ্ঞায় ছিল যে বইতে নগদ টাকার লেনদেন হয় তাকে নগদান বই বলে, অন্য কিছু আসবে না। তার মানে কি, যেহেতু আমরা নগদান বই করতেছি, অবশ্যই এখানে নগদ বাট্টাটা আসবে, কিন্তু কারবারি বাট্টা আসবে না। তাহলে অনেক স্টুডেন্ট প্রশ্ন করতে হবে, ভাই তাহলে আমি কারবারি বাট্টা কিভাবে চিনবো, নগদ বাট্টা কিভাবে চিনবো? সহজ একটা টেকনিক বলে দিচ্ছি, কিভাবে নগদ বাট্টা চিনবো আর কিভাবে কারবারি বাট্টা চিনবো। তাহলে নগদ বাট্টার সংজ্ঞা আমরা একটু সহজভাবে জেনে নেই। পূর্বে কোনো টাকা দেওয়ার সময় বা কোনো পাওয়ার সময় যদি কোনো টাকা কম নেই বা কম দেই, সেটাকে বলা হয় নগদ বাট্টা। আর কারের ব্যাপারটা কি চিনবো? সহজভাবে চিন্তা করব, একটা লেনদেনের মধ্যে ক্রয় এবং বিক্রয় নামে ওয়ার্ডটা লেখা থাকলেই ওই অঙ্কের মধ্যে কোনো যদি টাকা ছাড় পাওয়া বা ছাড় দেওয়ার কোনো ব্যবস্থা থাকে, ওইটাই মূলত কারবারি বাট্টা। এখন নগদান বাট্টা কখনোই নগদান বইতে শো করতে হবে না। নগদান বাট্টা নগদান বইতে শো করতে হবে, কিন্তু কারবারি বাট্টা শো করতে হবে না, কিন্তু ওটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা অঙ্কটা একটু 2 ঘোড়া এবং 3 ঘোড়া কিভাবে করব জেনে নেই। কিন্তু কোশ্চেনের মধ্যে আসতে পারে, উপযুক্ত লেনদেনগুলোর মধ্যে একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো। তাহলে আমরা 2 ঘোড়া করবো না 3 ঘোড়া করব? কিভাবে বুঝবো? যদি কোনো লেনদেনের মধ্যে দেখবো টাকা কম পাইছি বা কম দিছি কিনা, যদি এটা হয়ে থাকে তখন মনে করবো এটা 3 ঘোড়া, আর যদি কোনো বাট্টা সংক্রান্ত না থাকে তাহলে এটা 2 ঘোড়া। তাহলে আমরা রুলসের পাশাপাশি, রুলসের খাতাটা আবার তোমরা পাশে নিয়ে নাও, রুলসের পাশাপাশি আমরা 3 ঘোড়া সমাধান করব। 1 তারিখে যত কথা লেখা থাকবে সবগুলোর নাম ব্যালেন্স বিডি। 3টি কথা লেখা থাকলে ক্রেডিট। ওই 3টি ভাষা কি 1 তারিখের মধ্যে আছে? ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমা ক্রেডিট। ওই 3টি ভাষা যদি না থাকে তাহলে ক্রেডিট পাশে যাবে না। ওই 3টি ভাষা আমাদের নাই। নগদ উদ্ধৃত আছে, ব্যাংক উদ্ধৃত, ওই 3টা ভাষা আমাদের মধ্যে নাই। তাহলে আমাদের ডেবিট পাশে ব্যালেন্স বিডি নামে লিখে ফেলবো। একটা হচ্ছে আপনার নগদের ঘরে আসবে 20,000 টাকা, আর হচ্ছে ব্যাংকের ঘরে আসবে আপনার 18,000 টাকা। পরটা কি লেখা আছে? পণ্য বিক্রয় 10,000 টাকা, 2% বাট্টায়। এই যে বাট্টা চলে আসছে, এখন এই বাট্টা কি নগদ বাট্টা না কারবারি বাট্টা? সহজ একটা টেকনিক বলে দিচ্ছি। যদি কখনো বাট্টা ক্রয় বিক্রয় এবং ওয়ার্ডটা লেখা থাকে, তাহলে 100% কারবারি বাট্টা। কারবারি বাট্টা টাকা বাদ দিয়ে দিব হিসাবভুক্ত থেকে, কিন্তু ওই টাকাটা আমাদের লেখা লাগবে না। তাহলে 10,000 টাকার উপর যদি আমরা 2% করি, তাহলে কত টাকা? 200 টাকা হয়। তাহলে 200 টাকা আমরা বাদ দিয়ে দিব। এখন আমরা বলছিলাম কোন লেনদেনে জাবেদা করবো, টাকা আসলে ডেবিট পাশে, টাকা চলে গেলে ক্রেডিট পাশে। পণ্য কিনছি, টাকা আসছে না, চলে গেছে, তাহলে চলে গেলে কোন পাশে? ক্রেডিট পাশে। তাহলে আমরা লিখবো করা হিসাব লিখে, এখন টাকা নগদে কি 10,000 বসাবো না, কারণ এখানে কারবারি বাট্টা আছে। কারবারি বাট্টা আমাদের নগদান বইতে আসবে না, কিন্তু হিসাবভুক্ত থেকে বাদ যাবে। তাহলে 10,000 টাকার 2% করলে 200 টাকা। তাহলে নগদের ঘরে আমরা 8,000 টাকা বসাবো, কিন্তু বাট্টার ঘরে বসাবো না, কারণ হচ্ছে এটা কারবারি বাট্টা। পণ্য বিক্রয় চেকে, এই যে চেকে পণ্য বিক্রি করছি, পণ্য বিক্রয় করছি চেকে। তারপর এখন দেখবো যে আমি বলছি দেওয়ার ক্ষেত্রে চেক মানে ব্যাংক, কিন্তু বিক্রয় করার ক্ষেত্রে চেক পেয়েছি। এই 3 তারিখ নিয়ে কোন নিচে কোনো কাহিনী লেখা আছে কিনা? নাই। এই যে এখন আমরা মনে করতে পারি চেক মানেই ব্যাংক, কারণ 3 তারিখ নিয়ে এই লেনদেনের বা এই অঙ্কের মধ্যে কোনো কাহিনী লেখা নাই। তার মানে কি আমরা বলতে পারি
চেক মানে আমরা তখনই ব্যাংক বলতে পারবো যদি এই তারিখ নিয়ে পাওয়ার ক্ষেত্রে এই তারিখ নিয়ে কোনো কথা না লেখা থাকে। তাহলে আমরা এখন বিক্রয় করছি, জাবেদা করার দরকার নেই, টাকা আসছে না চলে গেছে, টাকা আসছে, তাহলে আমরা কি লিখবো, বিক্রয় হিসাব, টাকা আসছে। তাহলে এখন টাকা আসছে কোথায়, এখন এটা নগদে দিলে হবে, ব্যাংকে দিলে, কিন্তু আমরা এখন চেক মানে যে ব্যাংক, আমরা ব্যাংক মনে করে দিয়ে দিলাম। আমাদের সময়টাতে আমাদের সারা বলতো যে পর্যন্ত ব্যাংকে জমা না দেওয়া হবে সেটা নগদ টাকার শামিল। তার মানে এই 3 তারিখের টাকা এখন যদি কোনো স্টুডেন্ট ভুলে নগদে দিয়ে দেয় তাও হয়ে যাবে, কিন্তু ব্যাংকে দিলে তাও হয়ে যাবে। তার মানে টেনশন করার কিছু নেই। করিমকে 8,000 টাকার পাওনার পরিবর্তে 7,000 প্রদান করা হলো, জাবেদা করার দরকার নেই, প্রদান মানে টাকা আসছে না চলে গেছে, টাকা চলে গেছে, তার নিঃসন্দেহে ক্রেডিট পাশে। এখন টাকা 8,000 টাকার পরিবর্তে এত টাকা প্রদান করছে, এটা কি কারবার বাট্টা না নগদ বাট্টা? করিমকে আমরা লেনদেনটা ভালো করে একটু পড়ার চেষ্টা করি। করিমকে 8,000 টাকার পাওনার পরিবর্তে 7,800 টাকা প্রদান করা হলো। টাকা ছিল ভাই 8,000, টাকা প্রদান করছি কত, 7,800। এখন বলবো কার ব্যাপারটা নগদ বাট্টা? আমি এটা কি বলছি, টাকা কাউকে দেওয়ার সময় বা কাউকে কারো কাছ থেকে টাকা পাওয়ার সময় যদি কোনো টাকা কম দেই বা কম পাই ওইটাকে বলা হয় নগদ বাট্টা। তার মানে নিঃসন্দেহে নগদ বাট্টা আরেক ভাবে চিনতে পারি, কিন্তু এই লেনদেনের মধ্যে কোনো ক্রয় বিক্রয় নামে কোনো ওয়ার্ড নেই। তাহলে নগদ বাট্টা, টাকা জাবেদা করার দরকার নাই, টাকা প্রদান করছি, টাকা চলে গেছে, কার টাকা পরিশোধ করছি, করিম। এখন কোন করিম মানে পাওনাদার, কিন্তু পাওনাদার বোঝার কেউ যদি পাওনাদার না বোঝে করিমই লিখে ফেলবো, আমরা করিম হিসাব লিখবো, করিম হিসাব। প্রদান করছি কিসে, কোনো কথা উল্লেখ নাই, তার মানে নগদে প্রদান করেছি 7,800 টাকা। বেতন প্রদান, টাকা আসছে না চলে গেছে, জাবেদা করার দরকার নাই, কারণ আমরা সায়েন্স থেকে আসলে জাবেদা কেমনে পারবো, সব জাবেদা তো পারবো না। বেতন প্রদান করছি, টাকা চলে গেছে, তাহলে আমরা বেতন হিসাব লিখবো ক্রেডিট পাশে নগদের ঘরে 1,000 টাকা। আয়কর প্রদান, এখন একটু কথা বলি। অঙ্কে যদি ব্যক্তিগত কথাটা লেখা থাকে উত্তোলন হিসাব নামে ক্রেডিট পাশে যাবে, কিন্তু আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, ছেলের স্কুলের বেতন প্রদান, স্ত্রীর জন্য গহনা করা, এই অপর নামটাও উত্তোলন, ব্যক্তিগত। তার মানে অঙ্কের মধ্যে আয়কর প্রদান মানে বুঝতে হবে এটা ব্যক্তিগত কথাটা লেখা আছে। আমার রুলসে লেখা ছিল ব্যক্তিগত কথাটা লেখা থাকলে উত্তোলন হিসাব নামে ক্রেডিট পাশে যাবে। এই যে আয়কর মানে আমরা উত্তোলন লিখবো, কারণ এর অপর নাম ছিল ব্যক্তিগত। তাহলে আয়কর প্রদান নগদের ঘরে 2,000 টাকা। এবং ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এই লেনদেনটা আমরা দেখলাম যে এটা কন্টা, কারণ আমি বলছি কন্টা এন্ট্রিটা দেখার সাথে চিনতে হবে, কোনো কিছু চেনার দরকার নেই, শুধু কন্টা এন্ট্রি। ব্যাংক থেকে উত্তোলন করা হলো, কন্টা এন্ট্রি জাবেদা করতে হবে, জাবেদা হবে কি ভাই, নগদান হিসাব ডেবিট, আর কি ব্যাংক হিসাব ক্রেডিট। কন্টার কাজ কি বলছিলাম, যে ডেবিট হবে ক্রেডিট পাশে লিখবো, তাই নগদান হিসাব ডেবিট লিখবো ক্রেডিট পাশে, নগদান হিসাব ক্রেডিট। এই যে খতিয়ান পৃষ্ঠা দেব সি, টাকা যাবে চলে যাবে হচ্ছে আপনার ব্যাংকের ঘরে 1,800, আর ব্যাংক হচ্ছে ক্রেডিট, লিখবো আমরা কোন পাশে, ডেবিট পাশে। টাকা দিব হচ্ছে আপনার নগদের ঘরে 1,800, এখানে দিব সি মানে কোনটা। পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় 5,000 টাকা, যার মধ্যে চেকে পাওয়া গেল 2,500। এই যে চেকে পাইছি, দেখবো কত তারিখ, 20 তারিখ। 20 তারিখ চেক পাওয়ার ক্ষেত্রে দেখবো ওই তারিখ নিয়ে নিচে কোনো কাহিনী লেখা আছে কিনা। তার মানে এই যে 20 তারিখ নিয়ে কোনো কাহিনী লেখে, হ্যাঁ আছে, 20 তারিখে চেকটি ব্যাংকে জমা দিল। এখন আর ইচ্ছা করলে এই টাকাটা ব্যাংকে দিতে পারবো না, এই টাকাটা এখন নগদে বসাইতে হবে। তাহলে পণ্য বিক্রি করছি, টাকা আসছে, জাবেদা করতে হচ্ছে না কিন্তু একটাও, পণ্য বিক্রি করলে টাকা আসে, নগদের ঘরেই 5,000 টাকা বসাই দিলাম। এখন ধারে বিক্রয়, আমরা বলছি যে বইতে নগদ টাকার লেনদেন হয় তাকে নগদান বই বলে। ধারে বিক্রয় মানে এটা বাকি হয়ে গেছে, বাকি লেনদেন নগদান বইতে আসবে না, বাদ। 20 তারিখের চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো, এই যে আমাদের কন্টা। তাহলে ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে জাবেদা কি হবে, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাই ব্যাংক ডেবিট হচ্ছে লাগবে কোন পাশে, ক্রেডিট পাশে লাগবে ব্যাংক হিসাব। ব্যাংকের টাকা আসবে নগদের ঘরে 2,500 টাকা, চেক ছিল 2,500 টাকা, এখানে দেবো কন্টা। আর এখানে আসবে তোমার হচ্ছে নগদান হিসাব, টাকা আসবে ব্যাংকের ঘরে 2,500 টাকা, এখানে দিব আমরা কন্টা। এই কারণে চেক পাওয়ার ক্ষেত্রে আমরা দেখে নিব ওই লেনদেনটার নিচে কোনো কাহিনী লেখা আছে না, কাহিনী থাকলে প্রথমটা নগদে, পরেরটা কন্টা। 25 তারিখে টাকা পাওয়া গেল 3% বাড়টায়। 25 তারিখের দিকে তাকাবো, 25 তারিখ তো আসে নাই, ধারের লেনদেন ছিল বাদ, কিন্তু 25 তারিখের টাকা পাওয়া গেল। এখন এটা কি নগদ বাট্টা না কারবারি বাট্টা? অনেকেই প্রশ্ন করবে যে ভাই ওই তারিখে তো বিক্রয় ছিল, তাহলে কি কারবারি বাট্টা? না, কারণ হচ্ছে এটা নগদ বাট্টা। কারণ আমি বলছি নগদ বাট্টার সংজ্ঞা কি বলছি,
পূর্বের টাকা দেওয়ার সময় বা পাওয়ার সময় যদি কোনো টাকা কম নেই বা কম দেই, ওটা হলো নগদ বাট্টা। কারণ আমরা তো এইখানে পরিশোধ করতেছি, পরিশোধ করছি পরে আইসে। 10,000 টাকা 3% করলে 300 টাকা। যদি আমরা টাকা পাওয়া গেল, টাকা পাইছি, জাবেদা করার একটাও দরকার হচ্ছে না, তাহলে আমরা এখানে আমরা কি লাগবো, কিসের টাকা পাওয়া যায়, মূলত দেনাদারের টাকা পাওয়া যায়। কোন স্টুডেন্ট দেনাদার বোঝে নাই, মনে করো কেউ যদি বিক্রয় লেখো তাও হয়ে যাবে। তার মানে আমরা দেনাদার বসাই দিলাম, কারণ আমরা তো তারিখটা দিচ্ছি, মানে তারিখটাই তো আমাদের মেন। দেনাদার আমরা নগদের ঘরে বসাই দিব 9,700, বাট্টার ঘরে আসবে 300, কারণ এটা নগদ বাট্টা। তাহলে আসবে আবার হচ্ছে আপনার চেকে বিমা প্রদান এত টাকা এবং নগদে। তো চেকে প্রদান করছি, প্রদান করার সময় চেক তাহলে কোনো টেনশন নাই, চেক মানেই ব্যাংক। তাহলে বিমা দিছি চেকে, বিমা হিসাবে দেবো ব্যাংকের ঘরে হচ্ছে 1,000 টাকা। আর হচ্ছে এখানে নগদে ভাড়া প্রদান করছি, তাহলে প্রদান করছি, টাকা চলে গেছে, একটা লেনদেনও জাবেদা করতে হচ্ছে না। তাই এখানে লাগবো ভাড়া হিসাব লিখবো। নগদের ঘরে আপনার হচ্ছে কত টাকা, নগদের ঘরে হচ্ছে আপনার 250 টাকা। এবং ব্যাংক সুদ মঞ্জুর করলো, কি ভাই মঞ্জুর। এখন মঞ্জুর অর্থ পাইছি না দিছি, কারণ আমি তো বলছি জাবেদা জাবেদা ছাড়াই অঙ্ক করবো, মঞ্জুর মানে পাইতেছি না। কিন্তু আমরা আবেদন পত্রে কি লিখতাম যে হুজুরের নিকট আমার আকুল আবেদন উক্ত আমার দরখাস্ত করে মঞ্জুর করিতে বাধিত হইবেন। এই যে আমরা লিখছি মানে আমরা ছুটি পাওয়ার জন্য, তাই আমি কি বলছি, পাইলে ডেবিট, মানে মঞ্জুর অর্থ কি পাওয়া। তাহলে মঞ্জুরের একটা নাম দিলাম, তাহলে পাইলে ডেবিট, তাহলে ব্যাংক সুদ মঞ্জুর। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংকের ঘরে টাকা বসাই দিব 80 টাকা। ব্যাংক চার্জ কর্তন, এইগুলো হচ্ছে টাকা কেটে নেয়, চলে যায় আমাদের হিসাবটা রাখার জন্য, তারা একটা চার্জ কেটে নেয়, আমাদের ব্যাংকের টাকা কমে যায়। এই কারণে অ্যাকাউন্টের টাকা কমে যাওয়ার কারণে চলে গেছে টাকাটা, তাহলে এখানে লাগবে ব্যাংক চার্জ হিসাব, ব্যাংকের ঘরে টাকা বসাই দিব আপনার হচ্ছে 200 টাকা। কিন্তু এই যে একটা লেনদেন আমি লিখছি, টাকা পাইতো কত টাকা ভাই, 10,000 টাকা। এখানে আমরা বাট্টা টাকা শো করিনি কেন, কারণ এটা হচ্ছে আপনার কারবারি বাট্টা। দেখেন এই লেনদেনের মধ্যে আমি যতগুলো প্রথম 2 ঘরা এবং 3 ঘরা, আগের একটা অঙ্ক এখন একটা অঙ্ক, এই লেনদেন গুলো আপনি কয়েকটা বোর্ড খোঁজেন, এই লেনদেন গুলোর বাইরে কোনো লেনদেন নাই। এখন আসলে আমি মুখ্য উদ্দেশ্য বেসিক শেখানোর চেষ্টা করতেছি। তাহলে আমার এই হচ্ছে রুলস প্লাস হচ্ছে আমার অঙ্কে করানোর ধরন, কিভাবে করতে হচ্ছে, কিভাবে করতেছি, কয়েকটা বোর্ড করার চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং আমি তো আছি আপনাদের পাশে, আর যারা বিশেষ করে আমার কাছে ব্যাজে পড়ে তাদের পাশে তো অবশ্যই আছে। আর আপনার একটা এখন তো যোগাযোগের অনেক ব্যবস্থা, আপনারা যদি না পারেন অবশ্যই আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, একটা অঙ্ক করবেন যে ভাই আমি এটা সলভ করতে পারছি না, একটু সলভ করে দেন, কেন হলো না, কেন কি করলো না, চেষ্টা করব, মানে আমি আমার সর্বোচ্চ দিয়ে। আজকে এই পর্যন্তই, আর কিছু বাবা বোনের প্রতি রোজার দিন তো বুঝেনি, অনেক কথা বলতে হয়, ব্যাস পড়াইতে হয়। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তীতে আমরা নিয়ে আসবো 2 ঘরা নগদ প্রাপ্ত এবং নগদ প্রদান। নগদ প্রাপ্ত এবং নগদ প্রদান একদিনই শিখিয়ে দিব, কিন্তু আপনার মনে রাখতে হবে কোনটা জিনিসটা কি আর হচ্ছে ব্যালেন্স বিলি জিনিসটা কি। এই জিনিসটা মনে রাখলে নগদ প্রদান এবং নগদ প্রাপ্তিটা আমরা একদিন শেখাবো। অনেক টিচাররা নগদ প্রাপ্তি নগদ প্রদান আগে মূলত শিখায়, তাহলে শিখাইলে কি সমস্যা হবে অবশ্যই সেদিন আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।